সবাই ভালো আছো নিশ্চয়ই। তো চলো আমরা তোমাদের বাংলা সফটওয়্যার নিয়ে কথা বলি। শুনতে পাচ্ছ কিনা ঠিকঠাক? জানাই দাও যে সাউন্ড ভালো আছে নাকি। বাংলা কেমন প্রশ্ন হয়েছে? এটা খুব কমন কোশ্চেন, তোমরা তোমাদের মধ্যে হয়তো এখন জেনারেট করছে বা আলোচনা করতেছো। বাংলা আমি বলবো স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে, ঠিক আছে? গুচ্ছের বাংলা নরমালি যেমন স্ট্যান্ডার্ড হয় ওরকম স্ট্যান্ডার্ড প্রশ্ন। তো চলো আমরা শুরু করে দিচ্ছি। আহ, তো চলো দেখি। তাহারি পরিমাণ কবিতা অলখের পাথার বলতে প্রকৃতপক্ষে বোঝানো হয়েছে। দেখো, অলখ মানে হচ্ছে লক্ষ্য সীমার বাইরে, তাই না? মানে তুমি যতটুকু দেখতে পারো তারও বাইরে, অর্থাৎ তুমি দৃষ্টিসীমার বাইরে। যদি আমি সহজ করে এটাকে লিখি, দৃষ্টি সীমার বাইরে। আচ্ছা, তাহলে দেখো তো এখানে বলছে অলখের পাথার বাহিয়া। এই কথাটা দ্বারা পাথার হচ্ছে আবার সমুদ্র বা সাগর শব্দের সমার্থক শব্দ। তাহলে দৃষ্টিসীমার বাইরে আর সমুদ্র দুটোকে যদি তুমি একত্র করো তাহলে সীমাহীন সমুদ্র হয়, অজানা দেশ হয় না, হাওয়ার রাজ্য হয় না, আকাশ হয় না। অলখের পাথার বাহিয়া তরি তার এসেছে কি, বেঁচেছে কি আগমনী গান, ওইটা। তাহলে আমরা নিলাম সীমাহীন সমুদ্র। মৃত্যুঞ্জয়ের অন্য পাপের পেছনে কারণ কি ছিল? আচ্ছা, অপশনগুলোর দিকে তাকাও। এটা মোটামুটি একটু পড়াশোনা করলে তোমার পারার কথা। সমাজপতিদের নির্দেশ, নিজের খেয়াল, তারপরে অত্যধিক অভাব, না কোনোটাই তো মিলতেছে না। প্রথমত মৃত্যুঞ্জয় ধনী ছিল, অভাব ছিল না তার ওইভাবে। আর সমাজপতিরা তাকে বলে না তুমি অন্য পাপ করো, নিজের খেয়ালও সে করে না। সে করেছিল একটা কারণে, সেটা হচ্ছে বিলাসীকে সে ভালোবাসছিল। সত্যিকারের ভালোবাসা, একদম টুরু লাভ যেটাকে বলে, তাই না? তো বিলাসীকে ভালোবাসার কারণে, বিলাসী নিচু জাতের মেয়ে আর মৃত্যুঞ্জয় উঁচু জাতের ছেলে। তো বিলাসী নিচু জাতের হওয়ার পরেও বিলাসীকে সে ভালোবেসে বিয়ে করে ফেলে। এখন পরবর্তীতে সমাজের লোকজন, বিশেষ করে মৃত্যুঞ্জয়ের যে খুড়া, তার নেতৃত্বে সবাই তাকে ভুল বোঝে এই মর্মে যে বিয়ে এরকম একটা করছে, করুক, আরো 10টা করুক, অসুবিধা নাই। রুচি নয় পাঠার মাংস নয়, এই যে ভাত, অন্য পাপ, এর কি আর প্রায়শ্চিত্ত আছে? অর্থাৎ ব্যাপারটা হলো হিন্দু মতে যিনি হচ্ছেন দেবী অন্নপূর্ণা দুর্গা, উনি মানুষকে অন্ন দেন, খাবার দেন। তো অন্নপূর্ণা যে অন্নটা প্রদান করেন, এটা এরকম নিচু জাতের মানুষের হাত থেকে গ্রহণ করা যায় না। এই কুসংস্কার, এই ধারণা থেকে তাকে অন্ন পাপের জন্য দায়ী করা হয়। বুঝতে পারছো? তাহলে বিলাসীর প্রতি যে ভালোবাসা ছিল, সীমাহীন ভালোবাসা, একদম দুর্লভ, এটাই হচ্ছে মূল কারণ। ক্লিয়ার? এরপরে আসো, রেনকোট গল্পে রেনকোটের প্রতীকী তাৎপর্য কি? এটা একাডেমিক কোশ্চেন হিসেবে আছে। ভয় পরাজয়, হতাশা ব্যর্থতা, বৃষ্টি ও বন্যা, সাহস ও দেশপ্রেম বোঝাই যাচ্ছে। রেনকোট গল্পের মানেই হচ্ছে একটা রেনকোট গায়ে দিয়ে মুক্তিযোদ্ধার রেনকোট, নুরুল হুদার মতো একজন ভীরু মানুষ খুব সাহসী হয়ে যাওয়াটা। তো কোনো কিছুর প্রতি তোমার যদি খুব ব্যাপক ফ্যাসিনেশন থাকে, তাহলে ওই জিনিসটা তোমাকে ভেতর থেকে নাড়া দিবে, ব্যাপকভাবে আন্দোলিত করবে। মুক্তিযোদ্ধা এটার প্রতি নুরুল হুদার ব্যাপক ভালো লাগা, ফ্যাসিনেশন ছিল, দেশপ্রেম ছিল, সবকিছু মিলে এই ঘটনা তার মধ্যে রেনকোট গায়ে দেওয়ার কারণে ঘটছে। সো তার আমরা নিলাম সাহস ও দেশপ্রেম। এরপর আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম কর্ণধার ঘোষণা করেছেন। কর্ণধার মানে হচ্ছে লিডার, নেতা, কান্ডারি, মালিক, এই টাইপের কিছু একটা মিন করে আর কি। হ্যাঁ, তরুণ সমাজকে বলেননি, রাজনীতিকে বলেননি, ধর্মকে বলেননি, নিজেকে বলেছেন। একদম লাইনে কোট করা প্রশ্ন এটা। আমার কর্ণধার আমি, ওখান থেকে প্রশ্নটা হয়েছে। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায়। কিংবদন্তি শব্দটি কিসের প্রতীক? বিদ্রোহ, তারুণ্য, ঐতিহ্য, উল্লাস। ঐতিহ্য। কারণ কিংবদন্তি মানে জনশ্রুতি, দীর্ঘ সময় ধরে মানুষের মুখে মুখে চলছে এমন। আর প্রায়োগিক ক্ষেত্রে আমরা খুব বড় অর্জন, যেটা এক জীবনে প্রায় সম্ভব না, কোনো মানুষ যদি সে অর্জন করে ফেলেন, তাকে আমরা লেজেন্ড বলি বা কিংবদন্তি বলি, ঠিক না? তো এখানে ঐতিহ্য, ইতিহাস, ঐতিহ্যের যে শেকড় সন্ধান, আমার যারা পূর্বপুরুষ, আমার যারা হচ্ছে আগের মানুষ, তাদের যে জীবনধারা, তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন বটে, কিন্তু তারা ধ্বংস হয়ে যাননি। তারা নিজেরা টিকে ছিলেন এবং আমার জন্য বসতি তৈরি করা থেকে শুরু করে, আবাদের জমি তৈরি করা থেকে শুরু করে, শেষ পর্যন্ত স্বাধীন ভূখণ্ড দিয়ে গেছেন। এই সবকিছুকে এক জায়গায় স্মরণ করা হয়েছে। মানে ঐতিহ্য ছাড়া আর কোনো অপশনই যায় না এই জায়গায়। এবং বই থেকে তো বললামই, তো পাঠ পরিচিত পড়লেই এই উত্তর তুমি পাওয়া যাবে। এই জন্য প্রশ্ন কঠিন হয়েছে বলা যাবে না, এটা স্ট্যান্ডার্ড ইজি কোশ্চেনটা মূলত। ইংরেজ শব্দটি কোন ভাষা থেকে আগত? পর্তুগিজ। বিভিন্ন সময় আসছে, বিভিন্ন জায়গায়, বিগত বছরের প্রশ্ন থেকে ডিরেক্ট দিয়ে দিছে। অনেক ভার্সিটি কোশ্চেনে বা কম্পিটিটিভ এক্সাম এটা আসছে। এই ইংরেজ এই শব্দটা হচ্ছে পর্তুগিজ একটা শব্দ। এরপরে মাসি পিসি গল্পে মাসি পিসি কি দিয়ে কানাইকে মারতে উদ্যত হয়? লাঠি ও দা, ঝাঁটা ও বটি, ছুরি ও চাকু, বটি আর দা। গল্পের শেষ দিকে আমরা জানি বটি আর দা এসব নিয়ে তারা কানাইকে মারতে উদ্যত হয়েছিল। এরপরে এমনি করে যায় যদি দিন যাক না, এটা কোন ধরনের বাক্য? এটা একটু কঠিন কোশ্চেনটা, একটু বিদঘুটে অপশনগুলো যদি বলো। প্রার্থনা সূচক কিনা? না, এখানে কারো কাছে কোনো কিছু প্রার্থনা করা হয়নি। এখানে কিছুটা আবেগ আছে, ইচ্ছা তো বটেই, অনুজ্ঞাও আছে। হালকা করে কেন বললাম? অনুজ্ঞা বললে ইংরেজিতে আমরা এই যে ইম্পারেটিভ সেন্টেন্স বলি আর যে অপারেটিভ সেন্টেন্স বলি, এই দুটোকে একসাথে বাংলা অনুজ্ঞা সূচক বাক্য বলা হয়। এর মানে হচ্ছে অনুজ্ঞার ভিতরে কিছু জিনিস পড়ে, খেয়াল করো। অনুজ্ঞা মানে হচ্ছে আদেশ, অনুজ্ঞা মানে হচ্ছে নিষেধ, তারপরে অনুরোধ, এটাও অনুজ্ঞা, তারপরে হচ্ছে তোমার উপদেশ, তারপরে হচ্ছে তোমার ইচ্ছা, তারপরে প্রার্থনা। এই হচ্ছে কথা। অনুজ্ঞা বলতে আসলে অনুজ্ঞা শব্দটার দ্বারা এই সবকিছুকে মিন করে, আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, ইচ্ছা, প্রার্থনা। তাহলে খেয়াল করে দেখো, এর মধ্যে অলমোস্ট সবগুলো কভার হয়ে যায়। কারণ অনুজ্ঞা বলে তো সবই আসে, আবেগও কিছুটা এখানে ঠাই পায় অল্প করে, ইচ্ছা তো বটেই, আর অনুজ্ঞা তো ইটসেলফ। তাহলে এখন আমরা প্রশ্ন করতে পারবো ইচ্ছা কেন নিলাম? ইচ্ছা কেন নিলাম? ধরো তুমি ঢাকায় থাকো, এটা যেমন সত্য। আবার ধরো তোমার বাসা হচ্ছে মোহাম্মদপুর বাবর রোডে, ওইটা আরো বেশি সত্য না? আমি ঢাকায় থাকি আর আমি ঢাকার মোহাম্মদপুরের বাবর রোডে থাকি, ওটা বেশি সত্য। তো অনুজ্ঞা সূচক হচ্ছে ঢাকায় থাকা, আর ইচ্ছা সূচক মানে হচ্ছে ঢাকার মোহাম্মদপুরের বাবর রোডে থাকা। ওই সেন্সে আমরা রেখে নিয়েছি। এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিভাবে আনসারটা নেবেন তারা ভালো বলতে পারবেন, আমাদের প্রত্যাশা এটাই সবচেয়ে ভালো উত্তর। বুঝতে পারছো আমার কথাটা ভাইয়া? এরপরে আসো, নিশীথ রাতে বাঁচতে বাসে, নিশীথ কোন পদ? এটা 19 যে গ্রামার আছে, আগের গ্রামার যেটা হচ্ছে মনির চৌধুরীর যে ব্যাকরণ, এখন যেটা চলে এটা না। 21 সাল পর্যন্ত যে বইটা ছিল, মনির চৌধুরীর ব্যাকরণ থেকে হুবহু তুলে দিছে বই, প্রশ্নটা একদম লাইনটা ডিরেক্ট কপি করা। ওখানে গেলে দেখবা যে একটা শব্দ বিশ্বাস্য হতে পারে, বিশেষণও হতে পারে।
বুঝতে পারছো? এই নিশীথ শব্দটা এখানে বিশেষণ, আবার এই নিশীথ শব্দটা তোমার হচ্ছে বিশেষণ হতে পারে। যেমন নিশীথে এসো ফুলো বনে, তো নিশীথে এসো ফুলো বনে মানে রাতের বেলা এসো ফুলো বনে, মানে বয়ফ্রেন্ড বলছে আর কি গার্লফ্রেন্ডে। আবার যদি আসো বন্ধু তোমার সাথে দেখা হবে টাইপস। নিশীথে এসো, ওই নিশীথ মানে হচ্ছে রাত। আর এখানে নিশীথ রাতে বাজছে বাসি, এখানে নিশীথ শব্দের অর্থ হচ্ছে গভীর। এখানে নিশীথ মানে কি ভাইয়া? এখানে নিশীথ মানে হচ্ছে গভীর। তো গভীর মানে ইংরেজি করে এবার দেখো, বুঝো নাকি? ডিপ। তো ডিপ হলে কি হয়? বিশেষণ হয়। বাকিগুলো হওয়ার কোনো চান্সই নাই। বই থেকে বললাম, মনির চৌধুরীর বই থেকে হুবহু কপি করা, একদম ডিরেক্ট প্রশ্ন তুলে দিয়ে তোমার হচ্ছে ওইটা লাইন নিয়ে এসে প্রশ্নটা সাজানো হয়েছে। এরপর কোন দুটি শব্দের উপসর্গদ্বয় বিপরীত ধর্মী অর্থ প্রদান করছে? আমার মতে তোমাদের এই কোশ্চেনের সব থেকে কঠিন প্রশ্ন এটা, আমার ব্যক্তিগত মত। সব থেকে কঠিন এই প্রশ্নটাকে আমার মনে হয়েছে যতগুলো প্রশ্ন আছে। কেন? দেখো এখানে উপসর্গ হচ্ছে দুইটাতেই হচ্ছে প্র, এটা অকুণ্ঠ অসীম এখানে হচ্ছে তোমার অ, আর উপবন উপবেশন এখানে হচ্ছে তোমার উপ, আর অপরূপ অপদেবতার মধ্যে হচ্ছে অপ। দেখো প্রশ্নটা কেন আমি কঠিন বলছি, তো সবগুলো শব্দেই জোড়া শব্দগুলোর মধ্যে সেম উপসর্গ। প্রশ্ন করছে বিপরীত ধর্মী অর্থ প্রকাশ করছে কোন জোড়াতে। অর্থাৎ এই যে প্রচেষ্টা আর প্রভাত, এখানে এই প্র এবং প্র অর্থটা কি প্যারালাল নাকি বিপরীত, এটা বের করতে হবে। আসো দেখি। প্রচেষ্টা প্রভাত দুটি প্রাদেশিক সমাসের এক্সাম্পল। তো প্রভাত মানে প্রকৃষ্ট রূপে ভাত, ভাত শব্দের অর্থ আলোকিত আর কি। এখানে ভাত মানে খাওয়ার ভাত বললে হবে না। এখানে প্র শব্দের অর্থ প্রকৃষ্ট, প্রথমটা মানে প্রকৃষ্ট। আবার প্রচেষ্টা, চেষ্টা করা আর প্রচেষ্টা করা, খেয়াল করে দেখো তো, চেষ্টার আরেকটু উপরের দিকে, মানে আরেকটু হাই লেভেলের কনসেপ্ট দিলে আমরা বলতে পারি সেটা হচ্ছে প্রচেষ্টা। যেমন তোমার হচ্ছে প্রকৃষ্ট, উৎকৃষ্ট, তো এই জায়গাগুলোতে আরেকটু ভালো মিন করে না প্র দিয়ে। তো প্রচেষ্টা মানে হচ্ছে ভালো মতো চেষ্টা করা, প্রকৃষ্ট রূপে চেষ্টা করা, উত্তম ভাবে করা। তাহলে এখানে প্রমাণও প্রকৃষ্ট, প্রচেষ্টার প্রমাণও প্রকৃষ্ট, এটা বিপরীত না, প্যারালাল হয়ে গেল। আচ্ছা অকুণ্ঠ অসীম, অসীম মানে যা সীমা নাই, তাহলে এখানে অ উপসর্গটা না অর্থে ব্যবহৃত হয়েছে, অথবা নাই যেভাবে তুমি বলো না কেন। অকুণ্ঠ মানে কুণ্ঠিত নয়। আমি বললাম যে ও নির্বাচনে দাঁড়াইছে, প্রার্থীটা ভালো, আমি তাকে অকুণ্ঠ সমর্থন দিলাম, অর্থাৎ তাকে সমর্থন দিতে আমার কোনো কুণ্ঠাবোধ নাই, আমার কোনো কনফিউশন নাই, আমি তাকে সর্বোচ্চ সমর্থন দিয়ে দিছি। তাহলে অকুণ্ঠ, এখানেও কুণ্ঠা নাই, আমি কুণ্ঠিত নই। তাহলে এখানে দুটো উপসর্গই নাই বা নয় বা না অর্থ দিছে, তাহলে এটাও তো প্যারালাল। আচ্ছা উপবন উপবেশন, খেয়াল করে দেখো, এখানেও উপ এখানেও উপ, আবার এখানে অপ এখানে অপ। প্রশ্ন করছে বিপরীত ধর্মী কিনা। দেখো উপবন এর অর্থ হচ্ছে বনের সদৃশ, বনের সদৃশ মানে বনের মতো কিন্তু বন না। খুব খেয়াল করো, অবয়ব সমাসের উদাহরণ এটা। তাহলে উপশব্দের অর্থ এখানে হচ্ছে তোমার সদৃশ বা মতো। আর এখানে উপবেশন, উপবেশন শব্দের অর্থ হচ্ছে তোমার আসন গ্রহণ করা, তোমার হচ্ছে কোথাও গিয়ে বসা, আসন গ্রহণ করা, তোমার হচ্ছে মঞ্চে বা চেয়ারে উপবিষ্ট হওয়া, গ্রহণ করে নেওয়া। তাহলে এটা অর্থ যদি দাও, সদৃশের কাছাকাছি অর্থ যায় না কিন্তু বিপরীত হয় না, এই হচ্ছে মজার বিষয়। এটা কি হয় না? বিপরীত হয় না। এটা প্যারালাল না কিন্তু বিপরীত না, এটি হচ্ছে ফ্যাক্টর। এখানে উপবন মানে হচ্ছে বনের মতো, আর উপবেশন মানে উৎকৃষ্ট রূপে বা উত্তম ভাবে গিয়ে একটা জায়গায় চেয়ারটাকে গ্রহণ করা বা বসা, এরকম একটা পজিটিভ ভাইবের অর্থ দেয়। তাহলে বুঝে থাকলে বলো, এখানে তো আমি দেখলাম অর্থটা আলাদা কিন্তু বিপরীত না, নেওয়া যাচ্ছে না। এইখানে হলো ঘটনা অপরূপ অপদেবতা। এই যে উপসর্গটা আছে, এটা সব জায়গায় খারাপ অর্থ দেয়, যেমন অপমান, অপদেবতা, তারপরে অপচয়, অপকার, সব জায়গায় নেগেটিভ অর্থ দেয়। শুধু একটা জায়গায় এই অপশব্দটা ভালো অর্থ দেয়, পজিটিভ অর্থ দেয়। এই ভালো অর্থের একটা জায়গায় হচ্ছে অপরূপ বা অপরূপা, তাই না? একটা গান আছে না, তুমি অপরূপা তুমি অপরূপা, এখানে অপরূপা মানে অনেক সুন্দর। তাহলে উপসর্গটা সব জায়গায় খারাপ অর্থ দিলেও একটা জায়গায় ভালো অর্থ মিন করে। এই যে অপরূপ মানে অনেক সুন্দর, তাহলে এখানে অর্থ হচ্ছে তোমার, আমি বলবো ইতিবাচক। আর এখানে অপদেবতা খারাপ দেবতা মানে হচ্ছে নেতিবাচক। এই হচ্ছে প্রশ্ন, এই জন্য আমরা উত্তর নিয়েছি এটা। এবার বুঝছো? অনেকে কিন্তু আমার ধারণা যারা বি দিছো, এটা ভেবে দিছো হয়তো বা তুমি এটা মাথায় আসে না, উপবন উপবেশন মনে হচ্ছে বিপরীত, না এগুলো প্যারালাল না, তবে বিপরীত না। আর হুবহু বিপরীত যদি নিতে চাও, অপরূপ অপদেবতা, এটা একটা খুবই ক্রিটিক্যাল কোশ্চেন ছিল, এবং বললাম এই প্রশ্নের মধ্যে টোটাল বাংলা সেটে একটু কঠিন প্রশ্ন মনে হয়েছে আমার এটাকে। তারপরে আসো কোন বানানটি শুদ্ধ, প্রাণীবিদ্যা, সারথি, কৃচ্ছ, সত্য। সত্য তো এই সত্য হয় না, শেষে বফলা থাকবে না, এখানে হবে তোমার রফলা, কৃচ্ছ হবে, একটা নিচে একটা রফলা হবে। সারথি ঠিক বানান। আর প্রাণীবিদ্যা শুধু প্রাণী যদি লেখো তুমি এরকম শুধু প্রাণী, ঠিক আছে, কিন্তু যদি বিদ্যা দিয়ে এটাকে বাড়াও, বানানের রুলে পাবা, দেখবা আমরা এটা ইউটিউবেও আমাদের অনেক ক্লাস এটা আছে, আমরা আলোচনা করছি। তো তখন আবার এটা কি হয়ে যাবে, রস্বইকার হয়ে যাবে। এই যে প্রাণী বিদ্যা, ঠিক কিরকম কৃতিত্ব, মন্ত্রিসভা, সবগুলো বানানের রুল থেকে আসছে। এটা কঠিন প্রশ্ন না, মোটেই কঠিন না। আচ্ছা সারথি মানে হচ্ছে লিডার, যিনি সামনে থেকে নেতৃত্ব দেন। তারপরে বুমেরাং শব্দটি কোন দেশীয়, মুখস্থের জায়গা, এটা অস্ট্রেলীয় শব্দ। বুমেরাং মানে হচ্ছে অনেক সময় বলে আমার সিদ্ধান্ত বুমেরাং হয়েছে, মানে ব্যাকফায়ার করছে, ওই রকম অর্থে। এরপরে এটা আগে এক ধরনের অস্ত্র ছিল আর কি শিকারের জন্য, তুমি উড়ে মারলে এটা তোমার টার্গেট হিট করে আবার নিজের দিকে ফিরে আসতো। তো আমার জিনিসটাই টার্গেট হিট করে আবার নিজের দিকে ফিরে আসতেছে, এই যে ব্যাকফায়ার করার পরবর্তীতে নেগেটিভলি অর্থ, এটা নিয়ে আমাদের ভাষার মধ্যে তৈরি হয়েছে। এটা হচ্ছে বুমেরাং। তারপরে আসো, মৃত্যুতে তিনি যে হাফ ছাড়িলেন সেই তার প্রথম অবকাশ, বাক্যটি কোন গল্পের পরিচিতা? অনুপমের বাবার সম্পর্কে বলা হয়েছে এই কথাটা। ওকালতি করছেন, প্রচুর টাকা কামাইছেন, মৃত্যুর পরে তিনি হাফ ছাড়ছেন, আর এটাই হচ্ছে তার প্রথম অবসর। ওকে, এরপরে ক্ষিতি শব্দের প্রতিশব্দ কোনটি, সমার্থক শব্দ চাইছে। দেখো এই আকাশ মানে অন্তরিক্ষ, আর এই অন্তরিক্ষ আর আকাশ একই জিনিস। আর আদিত্য হচ্ছে সূর্য শব্দের সমার্থক শব্দ, বুঝছো? তাহলে পৃথ্বী এটা বাকি থাকে, এই পৃথ্বী ক্ষিতি, তারপরে তোমার মহি, বসুধা বসুন্ধরা, বসুমতী জগৎ, তারপরে তোমার হচ্ছে ভুবন, বিশ্ব জগৎ, দুনিয়া, ইত্যাদি ইত্যাদি, যেভাবে নাও এটা হচ্ছে। তাহলে ক্ষিতি শব্দের প্রতিশব্দ হচ্ছে পৃথ্বী। তারপরে সিকান্দার আবু জাফর সম্পাদিত অভিযান পত্রিকাটি কোন শহর থেকে প্রকাশিত হতো? কলকাতা। এটা আসছে হচ্ছে যে নাটকটা আছে তোমাদের সিরাজউদ্দৌলা, ওখানে যে পরিচিতি আছে দেখবা, ওই জায়গা থেকে প্রশ্নটা হুবহু কোট করা।
এটা শুরু হয়েছিল মুজিবনগর থেকে, পরবর্তীতে কলকাতা থেকে প্রকাশিত হয়। এটা কোথা থেকে আসছে আবার মনে করে দিচ্ছি, সিকান্দার আবু জাফরের যে পরিচিতি ওই অংশ থেকে। এরপর জয়ধ্বনি শব্দ শুরু করেছিলেন, জয়ধ্বনি, এটা নিয়ে কোনো কথা বলার কিছু নাই, এটা কমন কোশ্চেন, বিগত বছরের বোর্ড কোশ্চেন হিসেবে এটা আছে, বিভিন্ন জায়গায় আসছে, আমাদের পারার কথা, এটা কি ঝামেলা আছে আমি জানি না, সবার মনে হয় হয়েছে এটা। এরপরে আসো পোশাক শব্দটি কোন ভাষা থেকে আগত, ফার্সি, অনেক মুখস্থ করার মতো দেখো প্রশ্ন আসছে, অ্যানালাইসিস দিয়ে একটু কঠিন প্রশ্ন এমন কম, যথেষ্ট মুখস্থের প্রশ্ন এখানে আসছে। এরপরে কোন বানানটি, একটা কথা মনে করবো হচ্ছে ভাই ফরাসি না কেন, বা এটার অর্থ কি। ফরাসি মানে হচ্ছে তোমার এটা ফ্রান্সের ভাষা, এবং এই ভাষাটা ইংরেজির কাছাকাছি। আর ফার্সি মানে হচ্ছে ইরানের ভাষা, আরবি বর্ণমালা লেখা হয়, প্লাস এটা হচ্ছে তোমার আরবির কাছাকাছি। আমরা আরবিতে সালাত বলি, ফার্সিতে নামাজ বলি, তারপরে আরবিতে সাওম বলি, ফার্সিতে রোজা বলি, দেখো প্যারালাল কিছু শব্দ, আরবিতে মালাইকা বলি, ফার্সিতে ফেরেশতা বলি। এরপরে আসো কোন বানানটি সঠিক, আকাঙ্ক্ষা, 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 এর থেকে মানে বানান গঠিত প্রশ্নে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে চাকরি পরীক্ষা, বিসিএস যত কিছু আছে, সব থেকে বেশিবার শুদ্ধ বানান হিসাবে যে প্রশ্নটা আসছে এটা হচ্ছে আকাঙ্ক্ষা, আর এরপরে যেটা আসছে সেটা হচ্ছে স্বায়ত্তশাসন। এই দুইটা আমার অভিজ্ঞতা বলে দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, আকাঙ্ক্ষা, স্বায়ত্তশাসন। তো তোমাদের স্বায়ত্তশাসন বানানটা দিয়ে দিই যদি কাজে লাগে কখনো। স্বায়ত্তশাসন মানে কি, স্ব আয়ত্তে যে শাসনটা, স মানে নিজ, তো নিজ হওয়ার জন্য নিচে একটা বফলা দিতে হয়, এই স মানে হচ্ছে নিজ, তারপরে এই হলো গিয়ে স্বায়ত্ত। এই এখন দেখো আয়ত্ত বলে নিচে আমরা বফলা দিই না, পরে তো এখানে বফলা হবে না, এই হলো স্বায়ত্ত, এরপরে এজ ইউজুয়াল শাসন লিখে দিবা, এই হলো স্বায়ত্ত শাসনটা মাথায় রেখে দিও। এই স্বায়ত্ত শাসনের আকাঙ্ক্ষা খুব বেশি আশা কোশ্চেন মাথায় রাখবা, এটা বফলার সামনে হবে, স্ব আয়ত্তে যে শাসন, ওকে। আর আকাঙ্ক্ষাতে মনে রেখো উম হয় তার সাথে ক্ষীয় হয়, এই ভুলটা অনেকে করো, বুঝতে পারো না, তাহলে মনে করো খ বুঝি হবে না, খ হবে না, উম হয়, উম হয় তার সাথে ক্ষীয় হয়। এরপরে আসো করিজেন্ডামের বাংলা পরিভাষা কি, ডিরেক্ট তোমাদের পরিভাষা থেকে আসছে, শুদ্ধিপত্র। এরপরে কোনটি নিত্য পুরুষবাচক শব্দ, কৃতদার, কৃতদার, দেখো ডাক্তার মহিলা ডাক্তার হয়, সন্তান উভলিঙ্গ, তারপরে শিক্ষক শিক্ষিকা হয়, কিন্তু অকৃতদার মানে যে দ্বার গ্রহণ করেনি, এই দ্বার শব্দের অর্থ হচ্ছে স্ত্রী, অকৃতদার মানে হচ্ছে যিনি দ্বার গ্রহণ করেননি, বিবাহ করেননি যিনি, ঠিক আছে। আর যদি হয় কৃতদার, সেটাও তোমার নিত্য পুরুষবাচকই হয়। কৃতদার মানে হচ্ছে যিনি বিবাহ করেছেন, শহীদ হয়ে গেছেন যিনি, এই শহীদ হয়ে গেলে তাকে বলা হয় কৃতদার, আর যে শহীদ হয় নাই তাকে বলা হয় অকৃতদার। ওকে, এই দুটি হচ্ছে নিত্য পুরুষবাচক। নিত্য পুরুষবাচক মানে হচ্ছে যেগুলোর কোনো বরাবর স্ত্রীবাচক শব্দ হয় না, ঠিক একই কাহিনী নিত্য স্ত্রীবাচকের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এরপরে সঠিক বানান কোনটি, হীনমন্যতা, হীনমন্যতা কোনটা, মনে রাখো দুইটা ম একটা দন্তন্য, এই যে হীনমন্যতা, এই যে এটা দুটো ম একটি দন্তন্য, মনে থাকবে। এখানে দেখো একটা ম একটা দন্তন্য, তারপরে একটা ম একটা দন্তন্য, তারপরে একটা দন্তন্য, এখানে ম নাই, দন্তন্য, দন্তন্য তার সাথে ম আছে ফলা হিসাবে, পূর্ণ ম নাই, তারপরে আবার দন্তন্য, তো মনে রাখবা দুটো ম একটা দন্তন্য এবং চফলা থাকে সাথে, এটা ভালো করে খেয়াল রাখো। উচ্চারণ হচ্ছে এরকম, আমি বলে দিচ্ছি, হীনমন্যতা, ঠিক আছে, হীনমন্যতা, দুটো ম, এরপরে আবার তোমার হচ্ছে ম, তাহলে হীনমন্যতা মনে থাকবে। এরপরে হচ্ছে তোমার সঠিক উচ্চারণ করে দেখতে পাচ্ছ এটাই, ওই নাসিকের প্রভাব থাকে, কারণ যেহেতু নাসিক ধ্বনি, উপরে চন্দ্রবিন্দু আসবে, এই যে বাকিগুলো নেওয়া যাচ্ছে না। এখন তুমি বলবা এখানে তো আছে, এখানে তো আছে পরে, ওর উপরে আছে এই এটার উপরে থাকবে চন্দ্রবিন্দুটা, আমরা প্রথমটা নিলাম। তারপর লেজার, লেজার মানে খতিয়ান, ডিরেক্ট পরিভাষা থেকে আসছে দুইটা কোশ্চেন। দুর্নিবার এবং দুর্নাম শব্দ দুইতে মূর্ধন্য ব্যবহৃত হয়নি কেন, এটা তো একে তো রুলটাও হুবহু, রুল থেকে আবার এক্সাম্পল সহ হুবহু, নবম দশম শ্রেণীর আগের বই মনির চৌধুরী, মুফাদ্দল হায়দার চৌধুরীর যে বই, ওখান থেকে নত্য শতবিধানের একদম রুল থেকে কপি করা। ওকে, সমাজবদ্ধ শব্দ তখন লেখাই আছে, সমাজবদ্ধ শব্দ নত্যবিধান প্রযোজ্য নয়। এখানে কিন্তু এই যে দেখো রেফ আছে না, রেফ, তো রেফের পরে তো মূর্ধন্য হওয়ার কথা ছিল, এই যে রেফটা, রেফ মানে তো মূলত র, তো সংস্কৃত শব্দে একমাত্র ধরন বাদে বাকি সব জায়গায় রর পরে তো মূর্ধন্য হয়, যেমন কারণ, মরণ, তাই না, এমনকি পূর্বান্ন অপরাহ্ন যে আমরা লিখি মূর্ধন্য দিয়ে লিখি, এখানে হয় না কেন, কারণ এগুলো সমাজবদ্ধ, এগুলো ব্যাস বাক্য আছে, ব্যাস বাক্য থাকার কারণে, সমাজবদ্ধ শব্দ হওয়ার কারণে এখানে নত্যবিধান প্রযোজ্য হয়নি, দন্তন্য দিয়ে দিছি আমরা। পুরাঘটিত বর্তমান কাল কোনটি, পুরাঘটিত মানে হচ্ছে এই যে পুরাঘটিত বর্তমান, পুরোপুরি ঘটে গেছে এমন, তাহলে মনে রাখো এটা হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট। এখন প্রেজেন্ট পারফেক্ট করে খেয়াল করে দেখো তো, তুমি এটা যে পড়ছো, ইংরেজি যখন পড়ো তখন কি পড়ো, পরে হচ্ছে এখানে সাবজেক্ট থাকে, তারপরে কি থাকে, হ্যাভ থাকে অথবা হ্যাজ থাকে, তারপর কি থাকে, ভার্ব থ্রি, তারপরে থাকে হচ্ছে অবজেক্ট। তাহলে দেখো তো তারা বাড়িতে ফিরেছে, এই যে ফিরেছে, বাংলা যে ক্রিয়াপদের শেষে চিনবার রূপে পড়ো, কিভাবে পড়ো, পরে হচ্ছে ইয়াস, তারপরে হচ্ছে তোমার ইয়াসি, আর হচ্ছে ইয়াছেন, তাই তো, সাধু ভাষায় আমরা পড়ছি, তুমি কাজটি করিয়াছো, আমি কাজটি করিয়াছি, তিনি কাজটি করিয়াছেন। তাহলে খেয়াল করো তো, ফিরেছে মানে ফিরি আছে, ফিরি আছে, খুব খেয়াল করে দেখো, তাহলে এই হলো ইয়াছেন, শুদ্ধ ভাষা মানে সম্ভ্রান্ত হলে ইয়াছেন, আর সমবয়সী হলে ইয়াছে, তাই না, সে ফিরেছে বা ফিরি আছে এই অর্থে, তিনি হলে ফিরি আছেন, তাহলে খেয়াল করে দেখো মিলে গেল। প্রেজেন্ট পারফেক্ট হলে এই লক্ষণগুলো থাকবে, তাহলে বাকিগুলো চলছে, এটা কন্টিনিউয়াস হবে না, খেলছিল পাস্ট টেন্স চলে গেছে, ফলাফল বর্তমান নাই, তাড়াতাড়ি কাজটি করো না, ভবিষ্যতের জন্য আদেশ করা হয়েছে, বর্তমানকাল এটা তো যাবে না, তাহলে পুরা ঘটিত বর্তমানকাল, পুরোপুরি ঘটে গেছে এমন বর্তমানকাল, বুঝছো, তাহলে তারা বাড়িতে ফিরেছে, এই হচ্ছে উত্তর। তো এই ছিল তোমাদের সাথে বাংলা নিয়ে কথা। এখন তোমাদের সাথে তোমাদের প্রিয় হিমেল ভাই আসবেন তোমাদের ইংরেজি সমাধান নিয়ে, তোমরা একটু ধৈর্য ধরে দেখো। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।